This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল গিয়েছিলাম বাংলাদেশ হাই কমিশনে তথ্য সংগ্রহ করতে, খবর সংগ্রহ করতে আপনাদের জন্য। এবং দুর্ভাগ্যের সাথে জানাই যে সত্যি কোনো তথ্য সংগ্রহ করা যায়নি, কারণ বাংলাদেশ কমিশনকে ঘিরে এত নিরাপত্তার বলয় ছিল, সেটা ভেদ করে আমাদের পক্ষে ঢোকা সম্ভব হয়নি। যদিও হাই কমিশনে আমার এক বিশেষ বন্ধু, বাংলাদেশি বন্ধু, তিনি এই কলকাতার বাংলাদেশ হাই কমিশনে চাকরি করেন এবং উচ্চপদস্থ অফিসার। তার সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু ঢোকার অনুমতি মেলেনি। তবে তার একজন প্রতিনিধি তিনি বাইরে পাঠিয়ে তিনি বেশ কিছু তথ্য আদান প্রদান করেছেন, যা আমি শেয়ার করেছি আমার সহসাংবাদিক প্রসূন গুপ্তর সাথে। প্রসূন গুপ্ত আগামীকাল আপনাদের এই বিষয়ে ডিটেলে বলবেন, তাই আমি আর বাংলাদেশ নিয়ে আলোচনায় যাচ্ছি না। যা শুনতে পাবেন প্রসূন গুপ্তর কাছ থেকেই। বাংলাদেশের এই হাল হওয়ার পেছনে কারণ কি একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন প্রসূনদা। আর আমি আজকে যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বিজেপির নয়া প্ল্যান। বিজেপি নয়া প্ল্যান করেছে। কি প্ল্যান? না, তারা দিলীপ ঘোষকে সভাপতি পদে ফিরিয়ে আনতে চায় এবং লিয়াজো দিল্লির সাথে কলকাতার যে সমন্বয় সেটা রক্ষা করাতে চান সুকান্ত মজুমদারকে দিয়ে। আর শুভেন্দু হচ্ছেন ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, প্রজেক্টেড মুখ্যমন্ত্রী। এই রকম একটা ত্রিফলা আক্রমণ করে তারা ফালা করে দিতে চায় তৃণমূল কংগ্রেসকে 2026-এই। কারণ এই 2026 না হলে বিজেপির কাছে লড়াইটা এইরকম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের মতন, হয় এবার নয় নেভার। যদি 26-এ উল্লেখযোগ্য ছাপ ফেলতে বিজেপি না পারে, বাংলা থেকে বিজেপির অস্তিত্ব সংকটে পড়বে। আজকে এক্সপেক্টারে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আমি কুণাল ঘোষ। আমি একটু রাজনীতি করি, কিন্তু বেসিক্যালি আমি সাংবাদিক, লেখক। এনকে ডিজিটাল ভীষণ ভালো কাজ করছে, প্রবীর বিশ্বাস এবং তাঁর সহকর্মীরা। তো তাদের এই দ্রুত অগ্রগতি, উত্থান এবং দর্শক সংখ্যা বৃদ্ধি, তারা একটি অনুষ্ঠান করছেন 25শে অগস্ট 2024। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, খুব জরুরি কোনো কাজ না এদিক ওদিক পড়ে গেলে 25শে অগস্ট কিন্তু আমিও আসছি ওনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, এবং আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। এবং এনকে ডিজিটাল যেভাবে দ্রুত গতিতে দর্শকদের মনের মধ্যে প্রবেশ করছে, তো সেদিনকার অনুষ্ঠান থেকেও আমরা সবাই শুধু এনজয় করবো না, একটু সমৃদ্ধ হব, পরস্পরকে চিনব। ফলে দেখা হবে 25শে অগস্ট। কুণালদার কাছ থেকে শুনলেন, কুণাল ঘোষ আমার অগ্রজ সাংবাদিক, তার কাছ থেকে শুনলেন আপনারা যে 25 তারিখের অনুষ্ঠানের ব্যাপারে। কুণালদা আসছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আর থাকবেন এই চ্যানেল যার পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া পুর নিগমের যিনি এখন কর্ণধার সুজয় চক্রবর্তী। এই 4 জন অতিথি আমাদের থাকবেন, আর আপনারা তো থাকবেন। আমাদের এখানে কোনো মিটিং হবে না, কোনো সভা হবে না, এটা শুধু আড্ডা মারা আলাপচারিতার অনুষ্ঠান। যারা আসবেন অতিথিরা, তারাও আপনাদের সাথে গল্পগুজব করবেন, খাওয়া দাওয়া করবেন, আপনাদের সাথেই সময় কাটাবেন তারা। যাকে চলে আসি আজকের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে বিজেপির ভবিষ্যৎ প্ল্যান। 2026টা বিজেপির কাছে সত্যি খুব ক্রুশিয়াল, কারণ 2026-এ যদি বিজেপি ভালো ফল না করে, অর্থাৎ এই যে 77 থেকে তারা 69-এ এসে দাঁড়িয়েছে, এই 69টাও যদি তারা ধরে রাখতে না পারে, তাহলে ধরে নিন যে আগামী 50 বছরও বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে না। কারণ এখন যা অবস্থা, 2 বছর হাতে, 2 বছরও পুরো নেই, এর মধ্যে বিজেপিকে বুথ স্তরে সংগঠন করা,
মানে ব্লক জেলা স্তরে সংগঠন ঢেলে সাজানো এবং সেই সংগঠনকে ভোটমুখী করা, এটা কার্যত পশ্চিমবাংলায় অন্তত অসম্ভব। পশ্চিমবাংলায় হাওয়ায় ভোট হয় না। পশ্চিমবাংলায় আপনারা জানেন দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের পর কংগ্রেস এসেছিল ক্ষমতায়। কংগ্রেসের পর বামপন্থীরা এসেছিল, খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে নেতায়, নন্দীগ্রাম, সিঙ্গুর, সুচপুর, ছোট আঙারিয়া, এসব বিভিন্ন হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তবেই বাংলার মানুষ তাকে ভরসা করেছে। আগামী 2 বছরে এই মরিচঝাপি বলুন, বিজন সেতু বলুন, ছোট আঙারিয়া বলুন, নন্দীগ্রাম নেতায়ের মতন ঘটনা বলুন, ঘটার সম্ভাবনা তৃণমূলের দ্বারা সম্ভাবনা খুবই কম। এবং সেই সম্ভাবনা কম বলে বিজেপির কিন্তু আন্দোলনে ফিরে আসা বা আন্দোলনে নামা, এটাও একেবারে কার্যত শূন্য দেখা যাচ্ছে। বিজেপি আর আন্দোলন দুটো বিপরীতার্থক শব্দ হয়ে গিয়েছে। কারণ বিজেপিকে আমরা এতদিন দেখেছি কি, বিজেপিকে দেখেছি টেলিভিশনের পর্দায় আন্দোলন করতে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি আন্দোলন করতে, আর দেখেছি কোথায়, আদালতের দরজায় খটখটানি করতে। মানুষের জন্য আন্দোলন, মানুষের জন্য কাজ, সেটা তো তারা করেনি। উল্টে বাংলার মানুষের যে আবাস যোজনার টাকা, যে টাকা সরাসরি বাংলার মানুষের হাতে পৌঁছতে পারত, এই যে 100 দিনের কাজের টাকা, যে টাকা সরাসরি বাংলার মানুষদের হাতে পৌঁছতে পারতো, সে টাকাও তারা আটকে দেওয়ার জন্য সুপারিশ করেছে। এবং যার ফলে পঞ্চায়েত, লোকসভায় উপর্যুপরি ফলাফলও দেখেছেন তারা। এখান থেকে তাদের খানিকটা বোধোদয় হয়েছে যে না, এইগুলো করাটা বোধহয় ঠিক হচ্ছে না। সুকান্ত মজুমদার তো পরিষ্কার বলেছেন যে একে অ্যারেস্ট করে নাও, ওকে এজেন্সি দিয়ে তুলিয়ে নাও, এই করে রাজনীতি হবে না, সুকান্ত মজুমদার বলেছেন। এর মধ্যে আবার বাংলা ভাগের একটা গল্প ফাঁদা হয়েছিল বিজেপির তরফ থেকে। অনন্ত মহারাজ বলুন, বিহারের দুবেজি বলুন, এরা পশ্চিমবাংলাটাকে ভাগ করতে চাইছিল। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুরা তারা বললেন যে না, আমরা বাংলা ভাগ চাই না। অর্থাৎ বাংলা ভাগ করতে গেলে বিজেপিকেই ভাগিয়ে দেওয়া হবে, এটা বিজেপি দেরিতে হলেও বুঝেছে। ভালো কথা, বাংলা ভাগ আমরা কেউ চাই না এবং বাস্তবত বাংলা ভাগ আমরা হতে দেব না, এটা বিজেপি পরে বুঝেছে। কিন্তু এই বিলম্বিত বোধোদয় দিয়ে বিজেপি কতদিন এগোবে, কতটা এগোবে? এই যে ধরুন দিলীপ ঘোষকে সভাপতি করা হচ্ছে, মানে প্রপোজ সভাপতি দিলীপ ঘোষ, সুকান্তকে করা হচ্ছে দিল্লি কলকাতার সমন্বয় সাধনের জন্য, আর শুভেন্দুকে করা হচ্ছে প্রজেক্টেড মুখ্যমন্ত্রী। বিজেপিও খুব ভালো করে জানে যে শুভেন্দু প্রজেক্টেড মুখ্যমন্ত্রী হয়ে আজীবন থেকে যাবেন, মুখ্যমন্ত্রী তার হওয়া হবে না। কারণ বিজেপি যদি কখনো সংখ্যাগরিষ্ঠতা পেয়েও যায়, নন আরএসএস এর লোককে বিজেপি মানে মুখ্যমন্ত্রী করবে, এটা একেবারেই কষ্ট কল্পনা। বলবেন আসাম তো আছে, হ্যাঁ আসাম আছে, আসামে বিজেপির কাছে অপশন ছিল না। পশ্চিমবাংলায় বিজেপির কাছে অনেক অপশন আছে। পশ্চিমবাংলায় বহু দক্ষ মানুষ আরএসএস করেন। তাই শুভেন্দুর স্বপ্ন বিষ বাঁও জলে, এটা নিয়ে কোনো মানে কথাই হবে না। এই যে ত্রিফলা আক্রমণ বা ত্রিমুখী আক্রমণ দিয়ে তারা তৃণমূলকে ছাড়খাড় করতে চাইছে। 2026-এ তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে মসনদে বসতে চাইছে। তা কতদূর সফল হবে সেটা বলবো, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বিজেপির এই ত্রিফলা সম্পদ না আপদ, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু তার পাশাপাশি এটাও দেখছি
যে বিজেপির 2026-এ এই ত্রিফলা আক্রমণ দিয়ে কতটা তৃণমূলকে ধরাশায়ী করবে। আপনারা জানেন সারা বছর আমরা সমীক্ষার মধ্যে থাকি, বছরের 365 দিনই আমরা সমীক্ষার মধ্যে থাকি। আমাদের সমীক্ষায় আজও চলছে, বিভিন্ন কারণে আমরা সমীক্ষা করি, মানুষের মতামত নিই, তারপরে আপনাদের সামনে অনুষ্ঠান করি। আমরা যা সমীক্ষায় পাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিজেপির যদি মানে তৃণমূল যদি খুব বড় কিছু ব্লান্ডার না করে, অর্থাৎ বড় কোনো একটা অঘটন না ঘটিয়ে ফেলে, তাহলে কিন্তু বিজেপির এই রাজ্যে 50টা আসনও জুটবে না আগামী বিধানসভা নির্বাচনে। 50টা আসনও জুটবে না। কেন্দ্রের ভোট তবু তারা কোনো রকমে 12টা আসন পেয়েছেন, কিন্তু যখন ভোটটা রাজ্যের ভোট হবে তখন মানুষ তুল্যমূল্য বিচার করবে যে বিজেপি কতটা তাদের জন্য নিরাপদ আর তৃণমূল কতটা নিরাপদ। তৃণমূলের আমলে তারা কি ধরনের প্রকল্পের সুবিধে পাচ্ছেন, কি রকম ফেসিলিটি পাচ্ছেন সেটা তারা দেখবেন, আর বিজেপির কাছ থেকে কি কি পাচ্ছেন সেটাও তারা দেখবেন। এই যে শুভেন্দু বলছেন যে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার করে দেবেন, অন্নপূর্ণা ভান্ডার তিনি পশ্চিমবাংলায় কেন করছেন? আগে ত্রিপুরাকে করুন, ত্রিপুরাও আমাদের প্রতিবেশী রাজ্য, আমাদের সিস্টার স্টেট। ত্রিপুরায় করুন, অসমে করুন, আপনারা পারলে উত্তরপ্রদেশে করুন। এগুলো মানুষ খায় না। এই যে আপনি অন্য রাজ্যে করবেন না, শুধু পশ্চিমবাংলায় করবেন, এটা তো হতে পারে না। নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন যে 35,000 কোটি টাকা ইডি উদ্ধার করেছে, সেই টাকাটা বাংলার মানুষের জন্য খরচা করা হবে। দিয়ে দিন বাংলাকে 35,000 কোটি টাকা। এইসব গালগপ্প দিয়ে বাংলার মানুষকে ভোলানো যায় না। তার প্রমাণ আপনারা দেখলেন, 18 থেকে বিজেপি নামতে 12তে গিয়ে পৌঁছেছে। এবং আপনাদেরকে বলছি, এই যে 77টা সিট পেয়েছিল বিজেপি গত বিধানসভায়, এই মুহূর্তে ভোট হলে বিজেপি 50টাও পাবে না। এই মুহূর্তে ভোট হলে আগামী দিনে হয়তো পরিস্থিতি বদলাবে, বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু সম্ভাবনা কম। বিজেপি অপেক্ষা করে আছে কবে তৃণমূল একটা ব্লান্ডার করবে, কবে তৃণমূল একটা ভুল করবে, তারপরে তারা সেটা নিয়ে টেলিভিশন মাতিয়ে দেবেন, সোশ্যাল মিডিয়া মাতিয়ে দেবেন, আদালতের দরজা নাড়বেন। কিন্তু তারা এটা করছেন না যে বাংলার মানুষের জন্য যে বঞ্চনা, বাংলার মানুষের বঞ্চনা নিয়ে তারা সরব হচ্ছেন না। কেন্দ্রে তাদেরই দল, তারা গিয়ে বলতে পারে না তিস্তার জল আমরা দেব না, আমার উত্তরবঙ্গ শুকিয়ে যাবে। এই কথাটা উত্তরবঙ্গের সাংসদেরা গিয়ে কেন বলছেন না? উত্তরবঙ্গের মানুষের স্বার্থে উত্তরবঙ্গ যাতে শুকিয়ে না যায় তার জন্য তিস্তার জল আমাদের কাছে রাখাটা জরুরি। আমরা ভাগ করতে দিতে পারি না। আমার দেশের লোককে শুকিয়ে রেখে আমি বাংলাদেশের লোককে সুফলা সুজলা শস্য শ্যামলা করবো, তা তো হতে পারে না। তাই আমার মানে রাজ্যের লোক যাতে তিস্তার জল না পেয়ে শুকিয়ে না থাকেন, তার জন্য আমার উত্তরবঙ্গের বিধায়কেরা বা সাংসদেরা তারা প্রধানমন্ত্রীর কাছে একবারও কি বলেছেন? তারা বলেছেন যে পশ্চিমবাংলার যে প্রকল্পগুলো আছে, পশ্চিমবাংলার জন্য যে পাওনা টাকা আছে, সেই টাকাগুলো পশ্চিমবাংলাকে দিয়ে দিন। পশ্চিমবাংলা ডেভেলপ না করে তারা যদি চুরি করে, তৃণমূল যদি টাকাটা চুরি করে, তখন সিবিআই, ইডি, এনআইএ আরো কি কি আছে সব লাগিয়ে দিন, তখন চোর ধরুন। কিন্তু টাকাটা না দিয়ে আপনি খালি এটা ওটা বাহানায় টাকা আটকে রাখবেন, আর গিয়ে দিল্লিতে গিয়ে বলবেন যে না পশ্চিমবাংলার টাকা দেবেন না। পশ্চিমবাংলার টাকা না দেওয়ার ফল তো বিজেপি হাতে নাতে পেয়েছে। 18টা আসন থেকে কমে গিয়ে 12টা হয়ে গেল। আরো কমার সম্ভাবনা ছিল, আরো 3টে আসন কমার সম্ভাবনা ছিল বিজেপির। তৃণমূলের কিছু ভুল ডিসিশনের জন্য মানে বিজেপি 3টে আসন আরো বাড়তি পেয়ে গেছে। ভুল ডিসিশন বলবো, তৃণমূলের সাংগঠনিক কয়েক জায়গায় দুর্বলতার জন্য এটা বিজেপি এই আসনগুলো পেয়ে গিয়েছে। নয়তো এই আসনগুলো বিজেপির পাওয়ার কথা ছিল না। মুখ দেখানোর জায়গা নেই বিজেপি। পশ্চিমবাংলার যা রেজাল্ট করেছেন তারা, প্রধানমন্ত্রী এসে 2-3বার করে মহুয়া মৈত্রের এলাকায় গিয়ে সভা করলেন, রেখা পাত্রকে ফোন করলেন, বসিরহাটে গিয়ে প্রচার করলেন, কিন্তু কি ফল হলো? প্রধানমন্ত্রীর কথাও মানুষ বিশ্বাস করে না এখানে, এটা তো প্রমাণিত। তাই বিজেপির এই আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়ানো মানে এটা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। দিলীপ ঘোষ সভাপতি হলেই তার হাতে কোনো ম্যাজিক স্টিক নেই যে তিনি এসে সবকিছু ম্যাজিকের মতন সব বদলে দেবেন। আর দিলীপ ঘোষ যদি সভাপতি হন, সবার আগে শুভেন্দুপন্থী যারা আছে, দাদার অনুগামী যারা আছে, তারা তো কমিটি থেকে বাদ পড়বেন। পুরনো বিজেপির লোকেরা আসবেন হাল ধরতে। এটাই তো আমরা দেখেছি দিলীপ বাবুর আমলে। তো দিলীপ বাবু যদি আবার সভাপতি হন, তাহলে শুভেন্দুপন্থীরা ছাঁট হয়ে যাবে, একদম ছাঁট হয়ে যাবে। তারা কি করবে? যারা ক্ষমতার মধুভাণ্ড ভোগ করেছেন তারা ক্ষমতার লোভে এদিক ওদিক ছুটবেন স্বাভাবিকভাবে। এবং শুভেন্দুকে যেদিনই বিজেপি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে নামবে, আপনি জেনে রাখুন বিজেপির ভোট ব্যাংক অর্ধেক হয়ে যাবে, যেতে বাধ্য।
কারণ যে জননেতা প্রকাশ্যে কাউকে মানে শুয়োরের বাচ্চা বলে, কাউকে চটি চাটা বলে, কাউকে গান্ডু বলে, এই ধরনের শব্দ যে নেতা ব্যবহার করেন, বাংলার মানুষ তাকে মেনে নেবে মুখ্যমন্ত্রী হিসেবে। অর্ধেক ভোট হয়ে যাবে বিজেপির, এবং সেটা বিজেপিও ভালো করে জানে, আরএসএসও জানে। শুভেন্দু যাতে বেগড়বাই না করে তাকে একটা গাজর ঝুলিয়ে রাখা হলো যে আমরা যদি ক্ষমতায় আসি তোমাকে মুখ্যমন্ত্রী করবো, কাঁচকলা করবে, কাঁচকলা করবে শুভেন্দুকে। শুভেন্দু নো হেয়ার হয়ে যাবে যদি বিজেপি এখানে কোনোদিন সংখ্যাগরিষ্ঠতা পায়। আপনাদের কি মনে হচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল সকালের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। বাংলাদেশের এই হালের জন্য কারা দায়ী, কি কি ঘটনা দায়ী, পুঙ্খানুপুঙ্খ বলবেন প্রসূন গুপ্ত। আমি গতকাল হাই কমিশন থেকে যতটুকু তথ্য পেয়েছি সবটাই শেয়ার করেছি প্রসূন গুপ্তর সাথে। উনি আপনাদেরকে ডিটেলে বলবেন আগামীকাল সকালে। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আমার দেখা হবে আগামীকাল রাতে, আবার ঠিক রাত 9টায়। নমস্কার।